ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক, দ্যাট ইজ সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লজেস, জয়নিং অ্যান্ড স্প্লিটিং। ওকে, দেখো খুব ভালোভাবে দেখো, এই কারণে বলছি, অলরেডি ফরমেশন অফ সেন্টেন্স বলে আমি একটা ক্লাস তোমাদের নিয়েছি যেখানে বলা আছে যে সেন্টেন্স কয় রকমের হয়। There are 5 kinds of sentences: assertive, and then interrogative, imperative, optative and exclamatory, right? So সেই যে 5টা টাইপের সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বেসিস মানে কিসের বেসিসে বলছি যে 5 রকম? বাক্যের গঠনের দিক থেকেও দরকারি যেটা ছিল সেখানে, সেটা হচ্ছে তার ভাব প্রকাশ। কি বলতে চাইছে একটা বাক্য, সে কি মিন করতে চাইছে তার উপর বেস করে সেটাকে আমরা কি করছিলাম, ভাগ করছিলাম। যেমন ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তখন আমরা কি বলছিলাম, সেটা একটা বিবৃতিমূলক বাক্য। যদি ইন্টারোগেটিভ হয় তার মানে কি, কোনো কোয়েশ্চেন থাকবে, কিছু জিজ্ঞাসা করা হবে, প্রশ্নবোধক বাক্য। কোয়েশ্চেন থাকলে সেটা ইন্টারোগেটিভ হয়। ঠিক সেরকমই কাউকে যদি কোনো কিছু আদেশ, অনুরোধ, উপরোধ বোঝায় তখন সেটাকে আমরা বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ যদি হয় তখন সেটাকে এরকম বিভিন্ন এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ, সব রকমের সেন্টেন্স আমরা অলরেডি পড়েছি। কিন্তু এখানে আজকে যে ক্লাসিফিকেশনটা আমরা দেখছি, যে সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লজেস, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে এই সেন্টেন্সের যে ভাগটা, সেটা হয় স্ট্রাকচারসের ওপর বেস করে। তোমার সেন্টেন্সের স্ট্রাকচার কেমন আছে, স্ট্রাকচারটা কি, তার বিহেভিয়ার কি আছে, তার উপর বেস করে যে ক্লাসিফিকেশন, সেটা আমরা আজকে পড়ব। এবং এই ক্লাসিফিকেশনে আমরা 3টে টাইপ পাই। ফার্স্ট টাইপ হচ্ছে সিম্পল সেন্টেন্স, নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্ড নাম্বার 3 কম্পাউন্ড সেন্টেন্স। বাংলায় যারা পড়েছো তারা জানবে সরল বাক্য, সেটাকে ইংলিশে বলা হয় সিম্পল সেন্টেন্স, জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্ড যৌগিক বাক্য কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখো ফিচার্সগুলো কি কি আছে, কি কি ফিচার্স থাকবে যেটা দেখে তুমি বুঝবে যে একটা সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ডে আছে। দেখো খুব সহজভাবে অ্যাট এ গ্লান্স আমি এটা তোমাদের বলছি যে এক দৃষ্টে দেখে তোমার রিভিশন হয়ে যাবে, ডেফিনেশনও হয়ে যাবে, বোথ ডেফিনেশন অ্যান্ড রিভিশন ইন ওয়ান লুক। দেখো কি বলছে, যে সিম্পল সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে অনলি ওয়ান সাবজেক্ট, একটাই সাবজেক্ট থাকবে, এক ও একমাত্র একখানাই সাবজেক্ট থাকবে। আর কি থাকবে? অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া, আমরা যেটা বাংলায় বলে থাকি সমাপিকা ক্রিয়া। কর্তা একটাই থাকবে, আর কি একটাই সমাপিকা ক্রিয়া থাকবে। এই ধরনের কোনো সেন্টেন্স যদি হয় তখন তাকে আমি বলবো সিম্পল সেন্টেন্স। ওকে, চলে এসো এক্সাম্পল 1। আমি এটা আগে ক্লাসিফিকেশন লিখে ফেলেছিলাম, এখানে এক্সাম্পল লিখিনি, নিচে এসো দেখো। নাম্বার 1-এর যে এক্সাম্পল রয়েছে সিম্পল সেন্টেন্সের আন্ডারে, আমি কি বললাম? দ্য বয় রিডস আ বুক। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কে, বইটা কে পড়ছে? বয়। আর কি এখানে কোনো সাবজেক্ট আছে? একটাই সাবজেক্ট, কর্তা কে, কাজটা কে করছে? দ্য বয়। রিডস আ বুক, বই পড়ছে, তাহলে এখানে ক্রিয়া কে, ভার্ব কে? রিডস, এটা হচ্ছে আমার কি? ফাইনাইট ভার্ব, ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব, and one and only subject is here. So this sentence is in the type of simple sentence. Clear? কি বললাম আরেকবার? The boy reads a book. এখানে সাবজেক্ট হচ্ছে the boy, একটি মাত্র সাবজেক্ট আছে, আর কি রিডস, একটাই কাজ করছে, অ্যাট এ টাইম একটাই কাজ করছে একটা সেন্টেন্সে। এই ধরনের সেন্টেন্স আমরা বলবো কি? সিম্পল সেন্টেন্স। ভেরি সিম্পল, অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, এই জন্যই ওর নাম সিম্পল সেন্টেন্স, এর মধ্যে কোনো বজকট কিছু নেই, ভেরি সিম্পল। দেখো দ্য বয় রিডস আ বুক, তাহলে এখানে আমার কমপ্লিট হয়ে গেল, এটা সিম্পল সেন্টেন্স। তারপরেরটা দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ফিচার কি? ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এই যে কথাটা ক্লজ, ক্লজ কি, তার ডেফিনিশন,
তার সমস্ত কিছু আমরা আরেকটু বাদে আলোচনা করব। শুধু জেনে রাখো একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, বোঝার সুবিধার্থে আমি একটা কথাই বলবো, প্রধান বাক্যাংশ একটি থাকবে এবং প্রধান বাক্যাংশ বাদ দিয়ে এক বা তার বেশি সহযোগী বা সহকারী বাক্যাংশ একটা বাক্যের মধ্যেই থাকবে। সেটাকে বলা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমরা এলাবোরেট ডিসকাশন করব। শুধু আপাতত ডেফিনেশনের খাতিরে এইটুকুই মাথায় রাখো যে যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ আর তার সাথে এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, চলে এসো এক্সাম্পল নাম্বার 2। এখানে দেখো আমি কি বললাম, দিস ইজ দ্য বয় হু রিডস আ বুক। দিস ইজ দ্য বয় হু রিডস আ বুক। ভালোভাবে দেখো, এইখানে যে ইজ রয়েছে এটা একটা ভার্ব, এখানে যে রিডস রয়েছে এটাও একটা ভার্ব, তাই তো? তাহলে দেখো একটা সেন্টেন্সে দুটো ভার্ব আমি পেলাম, তার মানে এটা অবভিয়াসলি সিম্পল সেন্টেন্স নয়, কোনোভাবেই এটা সিম্পল সেন্টেন্স নয়, কারণ একটা সেন্টেন্সে আমি দুটো ভার্ব পেয়ে যাচ্ছি, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হলো না। আর কি বলছি, এই যে দিস ইজ দ্য বয় এইটুকু বললেই কিন্তু আমার একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স যে দিস ইজ দ্য বয়। তাহলে এইটুকু পার্টকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ শর্টে লিখলাম, এটা প্রিন্সিপাল ক্লজ। আর হু রিডস আ বুক, যে নাকি একটা বই পড়ছে, হু রিডস আ বুক, এটা দেখো, এটা এই যে সেন্টেন্সটা রয়েছে, মানে সেন্টেন্স বলবো না, আমি বলবো ক্লজ। কারণ কি, কারণ এটা একটা বাক্যাংশ, বাক্য তো পুরোটা। হু রিডস আ বুক, এই যে পার্টটা, এই পার্টটা কার উপর ডিপেন্ড করছে, দিস ইজ দ্য বয়, এই পার্টটার উপর। যতক্ষণ না আমি বলছি যে দিস ইজ দ্য বয় হু রিডস আ বুক, সেন্টেন্সটার কিন্তু মিনিংটা ক্লিয়ার হচ্ছে না। কারণ আমি যদি ডাইরেক্ট হু রিডস আ বুক বলে ফুল স্টপ দিই, সেটা তো কোনো মিনিংফুল সেন্টেন্স হয় না, তাই তো? তাহলে দিস ইজ দ্য বয় হু রিডস আ বুক, দিস পার্ট অফ দিস সেন্টেন্স অ্যাকচুয়ালি কলস দ্য সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটাই সাবঅর্ডিনেট ক্লজ আছে, কারণ সাবঅর্ডিনেট মানে কি, যে কিনা অন্য প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে থাকে, ইন্ডিপেন্ডেন্ট নয়। যে ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট হয় তা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজ। তাহলে এইটুকু জাস্ট দেখে রাখো, আমরা এলাবোরেট ডিসকাশনে পরে আসছি। তাহলে এটা বোঝা গেল, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, একের বেশিও থাকতে পারে, এখানে একটা আছে, একের বেশিও থাকতে পারে। তো এই গেল কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট নাম্বার 3, কম্পাউন্ড সেন্টেন্স। দিস ইজ যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি, টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, দুই বা দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, জয়েন্ট টুগেদার। একসঙ্গে দুই বা দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি একটা বাক্যের ভেতরে থাকে, তাহলে আমরা তাকে কি বলবো, তাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স, মানে যৌগিক বাক্য। এক্সাম্পলটা দেখো, দ্য বয় রিডস আ বুক। প্রথমে দেখো এখানে একটা ভার্ব পেলাম, অ্যান্ড হি লাইকস টু রিড বুকস। তাহলে একটা ভার্ব এটা পেলাম, একটা ভার্ব এটা পেলাম। এবার দেখো এই যে অ্যান্ড, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এই যে পোর্শনটা রয়েছে, দ্য বয় রিডস আ বুক, এইটুকু একটা মিনিংফুল সেন্টেন্স দিচ্ছে তো, দ্য বয় রিডস আ বুক, ভেরি সিম্পল, এটা একটা সিম্পল সেন্টেন্স পাচ্ছি। আবার দেখো এটাকে যদি আমি নিই যে হি লাইকস টু রিড বুকস, এটাও কিন্তু একটা মিনিংফুল কমপ্লিট সেন্টেন্স দিচ্ছে, এটা কোনো বাক্যাংশ নয়, এটা একটা গোটা সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবেই ট্রিট করছে এখানে। তাহলে এই একটা সিম্পল সেন্টেন্স আর এই একটা সিম্পল সেন্টেন্স, দুটোকে যোগ করলো কে, অ্যান্ড দিয়ে যখন দুটোই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আমি জয়েন করে লিখতে পাচ্ছি, সেক্ষেত্রে সেটাকে আমি বলবো কম্পাউন্ড সেন্টেন্স। দিস ইজ দ্য ভেরি বেসিক আইডিয়া অফ classification of sentences according to structure, okay, not on the basis of their meaning or expression of that particular sentence. This is completely depend on the structure of the sentence. This sentence এর structure কি আছে, subject কি আছে, verb কেমন, কটা কি বসছে, তার উপর ডিপেন্ড করে যে ক্লাসিফিকেশন হয়, সেই ক্লাসিফিকেশন ওয়াইজ আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কারণ দেখো ফরমেশন অফ সেন্টেন্স আমি যখন পড়িয়েছি তখন তোমরা বলবে যে সেখানেও তো 5খানা পড়েছিলাম, তাহলে এগুলো কোথা থেকে এলো? ফরমেশন অফ সেন্টেন্স যেটা পড়েছো সেখানেও পড়বে, সেটা দেখে নেবে, তারপরে এটা কমপ্লিট হলে এটাকেও দেখবে, দেখলে তখন দেখতে পাবে যে প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে দেখো এগুলো তো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? দ্য বয় রিডস আ বুক, দিস ইজ
অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো প্রত্যেকটা দেখো খণ্ড খণ্ড করে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সই রয়েছে। তো এইরকম ওটা আলাদা ভাগ, অন্য কিছুর বেসিসে ভাগ করা হয়েছে। আর এখানে যেটা ভাগ হয়েছে কি, সেটা হচ্ছে তার স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার কেমন আছে তার বেসিসে। মূলত এই স্ট্রাকচারটা কিসের ওপর বেস করে আমরা পাচ্ছি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সাবজেক্ট কি আছে আর ফাইনাইট ভার্ব কি আছে তার উপর বেস করেই এই ভাগটা হয়ে থাকে। ওকে, তো এইটুকু তোমরা লিখে নাও, এরপরে আমি আরো কিছু কথায় আসবো। ওকে, লিখে নাও। দেখো, ক্লজ, clauses কি, a clause is a group of words that contain a finite verb expressed or understood. ওকে, তো একটা ক্লজ যেটা, সেটা কি, ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা ক্লজ তৈরি হয় এবং তার ভেতর অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, ফাইনাইট ভার্ব সেখানে থাকতেই হবে। আর ফ্রেজ কি, দেখো অনেক সময় কি হয়, নতুন যারা শিখছে তারা ভীষণ কনফিউজড হয়ে যায় যে ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা। একদম গোড়া থেকে ডেফিনেশনটা খুব ভালোভাবে পড়বে, ভালোভাবে আমি যেভাবে বলছি মন দিয়ে শুনবে, তাহলেই কিন্তু প্রথম থেকেই কোনো রকম কনফিউশন অ্যারাইজ করার জায়গা থাকবে না। আমি কি বললাম, ক্লজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন আ ফাইনাইট ভার্ব। ওকে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো, ক্লজও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, আবার ফ্রেজও হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। ডিফারেন্সটা কোথায়? ক্লজের ভেতর একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর ফ্রেজের মধ্যে কিন্তু কোনো রকম ফাইনাইট ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট আ ফাইনাইট ভার্ব। এবার এক্সাম্পল দেখলে তুমি দেখতে পাবে, হি গেভ মি আ চেইন হুইচ ওয়াজ মেড অফ গোল্ড। He gave me a chain which was made of gold. Which was made of gold, এইটুকু যে পোর্শন দেখতে পাচ্ছ তার মধ্যে দেখো একটা ফাইনাইট ভার্ব আছে, was made of gold। তাহলে এটাকে আমরা পাচ্ছি ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ। আর হি গেভ মি আ গোল্ড চেন, এটা দেখো মোর দ্যান ওয়ান ওয়ার্ড রয়েছে, এখানে ওয়ান ওয়ার্ডস রয়েছে, দুটো ওয়ার্ড পাচ্ছি। তার মানে কি, এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এর ভেতরে কোনো রকম কি নেই, কোনো রকম ফাইনাইট ভার্ব এখানে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, এটা হলো ফ্রেজ। তাহলে এই ডিফারেন্সটুকু ক্লিয়ার হলো যে কোনটা ক্লজ আর কোনটা ফ্রেজ। ক্লিয়ার? এরপরে আমরা আসবো ক্লজের ক্লাসিফিকেশন। সেই জায়গাটা ভীষণ ভালোভাবে বোঝার, কারণ ক্লজের ক্লাসিফিকেশন যদি ক্লিয়ার না থাকে, জয়নিং আর স্প্লিটিং অফ সেন্টেন্সেস পড়তে কিন্তু ভীষণ অসুবিধা হয়। তো খুব ভালোভাবে দেখবে, এটুকু লিখে নাও। ক্লাসিফিকেশন অফ ক্লজেস, হিয়ার ইজ এ চার্ট। দেখো, ডায়াগ্রামেটিক্যালি দেখতে গেলে আমরা দেখতে পেলাম যে ক্লজের মধ্যে তিনটে ভাগ রয়েছে। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দেন সাবঅর্ডিনেট ক্লজ, দেন কোঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ যেটা, তাকে আমরা বাংলায় বলছি কি, প্রধান বাক্যাংশ। এই প্রধান বাক্যাংশের যে এক্সাম্পল রয়েছে সেটা কি, আই নো দ্যাট দ্য বয় ইজ অনেস্ট। এই ধরনের কোনো বাক্য যদি থাকে সেটা প্রিন্সিপাল ক্লজের আন্ডারে পড়বে। আর সাবঅর্ডিনেট ক্লজ কি, অপ্রধান বাক্যাংশ, অর্থাৎ এই নিজে নিজে বসতে পারে না, ডিপেন্ড করে হচ্ছে প্রিন্সিপাল ক্লজের উপরে। আই নো দ্য বয় হু ইজ অনেস্ট, এটা যদি না বলি, এই পার্টটা একা একা কোনো জায়গায় ও বসতে পারে না। আই নো দ্য বয়, দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ হিয়ার, এটার উপর ডিপেন্ড করছে কে, এই সেন্টেন্সটা, সেন্টেন্সের পার্টটা, নট দ্য সেন্টেন্স। হু ইজ অনেস্ট, এই যে ক্লজ, এই ক্লজটা হচ্ছে ডিপেন্ড করছে কার উপর, ডিপেন্ড করছে এই সেন্টেন্সটার প্রিন্সিপাল ক্লজের উপরে। আচ্ছা, এখানে একটা কথা বলার, দেখো প্রিন্সিপাল ক্লজ তো নিজে নিজে বসে যায়, কোনো একটা সেন্টেন্সে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তার মানে কি, তার মানে সেখানে অবভিয়াসলি একটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু থাকবেই। কিন্তু কোনো একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকা মানে এই নয় যে সেখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এটা কিন্তু ভাইস ভার্সা হয় না। বোঝা গেল কি বললাম, যে কোনো একটা সেন্টেন্সে তুমি যদি সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পাও তার মানে তুমি অবভিয়াসলি জানবে যে সেখানে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। কারণ প্রিন্সিপাল ক্লজ যদি না থাকে তাহলে ও কার উপর নির্ভর করবে, ও তো ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে না, ও ডিপেন্ড করে কার উপর, প্রিন্সিপাল ক্লজের উপর। কিন্তু কোনো একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকলে সেখানে যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবেই সেটা তুমি জোর দিয়ে বলতে পারো না, থাকতেও পারে নাও থাকতে পারে, মেবি অর মে নট বি। ওকে ওকে, চলো, তো এটা হচ্ছে আমার অপ্রধান বাক্যাংশ। নেক্সট হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা কি, দ্য বয় ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট, সংযোগমূলক বাক্য। সংযোগমূলক বাক্য কেন, ভালোভাবে দেখো, এই যে পার্টটা দ্য বয় ইজ অনেস্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ,
এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা একটা কমপ্লিট মিনিং দিচ্ছে, ফাইনাইট ভার্বও এখানে রয়েছে আর একটাই সাবজেক্ট আছে, তাই এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক একই রকম ভাবে আই নো ইট, এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, তাই নয় কি? কারণ এখানেও একটা ফাইনাইট ভার্ব আমি পাচ্ছি নো, আর আই হচ্ছে সাবজেক্ট। এটাকে যোগ করলো কে? যোগ করলো অ্যান্ড যোগ করছে, এটাকে বলছে সংযোগমূলক বাক্যাংশ, তাই কোঅর্ডিনেট ক্লজ। এই ধরনের ক্লজ যখন একটা সেন্টেন্সকে তৈরি করে তখন আমরা এই টাইপের ক্লজগুলোকে বলে থাকি কি? কোঅর্ডিনেট ক্লজ। দ্য নেম ইমপ্লাইজ দেয়ার মাস্ট বি সাম কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশনটা কোথায়? এই অ্যান্ড দিয়ে কোঅর্ডিনেট করলো কি? দুটো প্রিন্সিপাল ক্লজকে একসাথেও বসিয়ে দিল, আর গ্রামাটিক্যালি এটাকে অ্যালাউ করলো। দিস ইজ কারেক্ট। ওকে, তো এই হলো তিনটে ক্লাসিফিকেশন কিসের? ক্লজের। ক্লজ কি? আ গ্রুপ অফ ওয়ার্ডস which contain some finite verb must be there be the finite verb. এখন দেখো এই যে তিনটে ভাগ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, আমি একটা একটা করে উদাহরণ দিয়ে দিয়েছি আর বাংলায় মিনিংটা লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার দেখো এই যে যে পার্টটা ডিপেন্ড করছে, অপ্রধান বাক্যাংশ যেটা সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটে ভাগ হয়। এই তিনটে ভাগ কি কি? ফার্স্ট হচ্ছে নাউন অর নমিনাল ক্লজ। যেটা নাউন ক্লজ তাকেই বলা হয় নমিনাল ক্লজ। একে দুটো নামে ডাকা হয়, একটা নিকনেম আর একটা গুড নেম। তো নাউন অর নমিনাল ক্লজ এটা কি আমরা পড়ব। দেন অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, যেটা অ্যাডজেক্টিভ ক্লজ সেটাই রিলেটিভ ক্লজ, একদম মাথায় সেট করে নাও যেন এদিক ওদিক না হয়। আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এই নিয়ে গল্প, তাদের রিলেটেড ক্লজ থাকবে। তিনটে ক্লাসিফিকেশন সাবঅর্ডিনেটে আমরা এটা পাবো। তিনটে করে এক্সাম্পল আমি জাস্ট দিয়ে রেখেছি বলার জন্য। দেখো, আই নো হু হি ইজ, এই ধরনের যদি কোনো কিছু থাকে, হ্যাঁ, তখন এটাকে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ বলা হয়। অ্যাডজেক্টিভ ক্লজ, আই নো দ্য ম্যান হু ডিড ইট, এই ধরনের সেন্টেন্স থাকলে সেটা হচ্ছে রিলেটিভ, এটা রিলেটিভলি এখানে যুক্ত রয়েছে, তো এটাকে বলা হচ্ছে কি? আই নো দ্য ম্যান হু ডিড ইট। আর কি? অ্যাডভার্বিয়াল ক্লজ, ইউ মে গো হোয়ার ইউ লাইক, এটা একটা কোনো প্লেস বোঝাচ্ছে যে যেখানে খুশি যাও, তুমি যেখানে খুশি সেখানেই যাও, তোমার পছন্দ মতন জায়গায় যেতে পারো, অসুবিধা নেই। তো এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর নমিনাল ক্লজ, এটা তো ক্লাসিফিকেশন হলো। এদের প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে এলাবোরেটলি একটা করে ক্লাস এর জন্য দিতে হবে। একটাও হতে পারে আবার দুটোও লাগতে পারে। এটা নিয়ে এলাবোরেট ডিসকাশন পরের দিন হবে। আমি আজকে যেটুকু বললাম একদম বেসিক কনসেপ্ট অফ ক্লজেস আমি আজকে বললাম। নেক্সট ডে আমরা পড়বো কি? আমরা পড়বো নমিনাল ক্লজ। ওকে, তোমরা খুব ভালোভাবে এটা দেখবে আর এই এক্সাম্পলগুলো লিখে রাখো, পরে যখন এগুলো ডিসকাশন হয়ে যাবে তখন এটা বুঝতে বেশি সুবিধা হবে। তখন এটা আজকে ডেফিনেশনের জন্য কাজ করছে, পরে সেটা রিভিশনের জন্য কাজ করবে। ওকে, আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগছে আমাকে একটু জানিও। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ডে আমরা পড়বো তাহলে নমিনাল ক্লজ। চলো, আজকের জন্য ক্লাস এইটুকুই। Till then, take care and thank you for watching.